ইসলামে আমাদের যেমন একদল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায়, এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত। ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াত। যা হচ্ছে সেম টু সেম এই দল নিয়ে এসছেন এবং আপনি রবি রাসূল, আপনি যা বলবেন তাই বিশ্বাস করবেন, কিন্তু তার মানে এই না যে একটা দেশকে বিক্রি করে দেওয়া হবে। আমার ধর্মকে নিয়ে কেউ কটাক্ষ করবে আর সেটা আমি বসে বসে শুনবো, আঙুল চুষবো, এটা মনে করবার কোনো কারণ নেই। বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে আগে বলেছিলাম যে 15 মিনিটস প্রোগ্রামটি নানা কারণে বন্ধ থাকলেও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এসেছি একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের এখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে ভারতের আগ্রাসন বাংলাদেশের উপরে, সেটা নিয়ে এখন যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশকে অখণ্ড ভারত হিসাবে দেখতে চায়, যারা ভারতের পোষ্য গোলাম, তাদের তো একটা জায়গা আছে। কিন্তু যদি কেউ নিজের লেবাসকে মনে করায় যে আমি একজন ডানপন্থী মানুষ, আমি বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তায় বিশ্বাসী একজন মানুষ, এমন মানুষজনদের কাছে যখন আমরা কোনো ধরনের অন্যরকম কথাবার্তা শুনি, একটু সন্দেহজনক কথাবার্তা শুনি, তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুব জরুরি। এবং তেমন একজন জ্ঞানী মানুষকে নিয়েই, মহাজ্ঞানী বিজ্ঞানীও বলা যায়, তিনাকে নিয়ে আজকে আলোচনা। তিনি হচ্ছেন শাহেদ আলম, আপনাদের খুব পছন্দের মানুষ, পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মানুষদের একজন উনি এই মুহূর্তে। উনি সম্ভবত জেমস বন্ড, তারপরে অ্যাঞ্জেলিনা জোলি, এদেরও ছাড়িয়ে গেছেন হবে হয়তো। এবং যে কোনো বিষয়ে আপনি জানেন না, তিনি মানে চিবায়ে টিবায়ে তারপরে আপনাকে সুন্দর করে বুঝাই দিবে। তার মতো এত জ্ঞানী পৃথিবীর এমন কোনো সাবজেক্ট নাই তিনি বলতে পারে না। যেটা না পারে সেটা হচ্ছে বলবে এটা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর, এটা নিয়ে আলোচনা অন্য একদিন করা যাবে, এটা নিয়ে জানেন আসলে কিছুই। যে কারণে আজকে অনুষ্ঠানটি তাকে নিয়ে করা, সেটা হচ্ছে যে তিনি আমার 50 মিনিটস, আপনারা জানেন যে ইসকন নিয়ে একটি পর্ব প্রচারিত হয়েছিল এবং আমার সেই পর্বটির মানুষ এমনিতে বিক্ষিপ্তভাবে জানতো। আমার সেই পর্বটির মাধ্যমে আসলে সামগ্রিকভাবে মানুষের সামনে এসেছে যে ইসকন এমন একটি সংগঠন যেটা কিনা উগ্রপন্থী হিন্দুদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং বাংলাদেশের মুসলমানদের জন্য এটা একটি হুমকির জায়গা। সে বিষয়টি আমি সামনে নিয়ে আসি। এটাতে ওনার খুব জ্বলন ধরেছে ওনার গায়ে। সেটার কারণটা কি, উনি এখন কি চায়, ওনাকে কারা এ ধরনের পেছন থেকে কলকাঠি নাড়ছে, সেটা জানার চেষ্টা করবো আমি অনুষ্ঠানের একেবারে শেষে আপনাদেরকে সেটা বলবো। কিন্তু আগে জেনে আসি যে শাহেদ আলম পরপর যে দুটো পর্ব করেছে ইসকনকে নিয়ে, সেখানে তিনি কি বলেছেন, তার মতে ইসকন কি, তার কাছ থেকে জেনে আসা যাক। আমি প্রতিটি কথা, তিনি যা যা বলবেন প্রতিটি কথা আমি তার কথার পরিপ্রেক্ষিতে আমি বিশ্লেষণ করব। চলুন আগে তার প্রথম বক্তব্যটি শুনে আসা যাক। ইসকন কি? ইসকন ইন্টারন্যাশনাল সায়েন্স ফর কৃষ্ণা কনসায়েন্সেস, যেটির জন্ম নিউ ইয়র্কে 1960 সালে। শিল প্রভুপাদ নামে একজন ব্যক্তি, তিনি এইটির উদ্ভব করেছিলেন এই ভেবে যে সকল ধর্মের মানুষ তাদের কৃষ্ণের যে দর্শন, ভগবানের যে দর্শন, সেটি বোঝার দরকার আছে। বহির্বিশ্বেও ইসকন, বুঝতে হবে যে ইসকন কিন্তু শুধু ভারতীয় হিন্দুদের সংগঠন নয়, এটি সারা বিশ্বের যারা হোয়াইট শ্বেতাঙ্গ আছে তাদেরও একটা নিজস্ব জায়গা, যারা কয়েক মিলিয়ন মানুষ এরই মধ্যে এই ইসকনের আদর্শ গ্রহণ করেছেন। দর্শকরা, আশা করছি ইসকন সম্পর্কে এই বিশেষ অজ্ঞ শাহেদ আলম সাহেবের কাছে যে সংজ্ঞাটি আপনারা শুনলেন, এতে আপনাদের ইসকন সম্পর্কে জানার যে পরিধি সেটা আরো বেড়ে গেল। আরো নতুন নতুন বিশেষত্ব কথাবার্তা জানলেন তার মুখ থেকে। এবং তিনি আরএসএস, যেটা কিনা আপনারা শুনেছেন গত কদিন আগে ইমরান খান জাতিসংঘে এসে আরএসএস এর, আমি জানতাম না সেটা, পরে ওনার কথার পরে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে সব সত্য। আরএসএস এর যে ওয়ার্ল্ড ওয়াইড, তারা পুরো ভারত জুড়ে হচ্ছে ধরনের মুসলমান বিরোধী তাদের যে কর্মকাণ্ড, যে তৎপরতা, তাদের যে উদ্দেশ্য, সে বিষয়গুলো নিয়ে এখন আপনারা সবাই জানেন। সেই আরএসএস নিয়ে আমাদের বিশেষজ্ঞ বিজ্ঞানী শাহেদ আলম কি বলে, চলুন শুনে আসি আরেকবার। আরএসএস হচ্ছে মূলত হিন্দুত্ববাদের উন্নত একটা সংস্করণ, যেখানে সব ধর্মের মানুষরা এই জিনিসটা বুঝতে পারে। কি দর্শক, অনেক নতুন জিনিস শুনছেন না? অনেক মজা না? অনেক টেস্ট। শুধু ইসকন না, আপনারা জানেন যে ইসকনের যে পর্বে আমি যে ঘটনাগুলো দেখিয়েছিলাম, সেটার আগে ইসকন নিয়ে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের মধ্যে ব্যাপক একটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে অভিযোগটি উঠেছিল, সেই ঘটনাটি হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে আপনার ইসকনের যে ফুড ফর চাইল্ড বা এরকম টাইপের একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে বিভিন্ন স্কুলে তারা যেয়ে তারপরে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে।
এবং প্রসাদ খাওয়ানোর পর সেই বাচ্চাদেরকে বলানো হচ্ছে হরিবল। সেই বাচ্চাটা আল্লাহ কি, ভগবান কি, ঈশ্বর কি কিছুই জানে না, তাকে দিয়ে হরিবল বলানো হচ্ছে। কিন্তু আমি একজন মুসলমান, আপনি যদি একজন মুসলমান হন, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি পৃথিবীতে প্রতিটা মানুষ জন্ম নিয়েছে মুসলমান হিসেবে। অন্য ধর্মে যারা, অন্য পরিবারে অন্য ধর্মের মানুষের ঘরে যারা জন্ম নিয়েছে তারা তো জন্মগতভাবেই তারা অন্য ধর্মে চলে যাচ্ছে, কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, যে মুসলমান সন্তানটি আমার ঘরে জন্ম নিয়েছে, তাকে আমি হরিবল বলাইতে পারি না। কিন্তু ইসকন সেটা করেছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তারপর ইসকনের বিষয়টা সামনে এসেছে। সেইখানে শাহেদ আলম সাহেব, দেখুন সেই ঘটনাটিকে কত সুন্দরভাবে পজিটিভ ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছেন। এমন দোষের কিছু নয়, এই কারণে নয় যে মন্দিরে যে বাংলাদেশের ছেলে মেয়েদের যে খাওয়ানো, তাদের হচ্ছে ফুড ফর প্রোগ্রাম নামক একটি প্রোগ্রাম আছে, যেটি ইন্টারন্যাশনালি তারা করেন ফান্ডিং এর মাধ্যমে। এখন আপনি ধরেন যে এটি বাংলাদেশে বলে আপনার মনে হচ্ছে, ধরুন যে ভারতে আপনি একজন মুসলিম, আপনি তাবলিগ জামাতে বেরিয়েছেন, রাস্তায় প্রতিমধ্যে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং দাওয়াত দিতে দিতে একজন হিন্দুকেও আপনি দাওয়াত দিয়ে ফেললেন। একবার বুঝেন তো কাণ্ডটা কি হবে, পিটিয়ে মেরে ফেলবে, তাই তো? হিন্দুরা, উগ্র হিন্দুরা, আরএসএস এর হিন্দুরা। ঠিক একই কাজটাই হয়েছে বাংলাদেশে। ইসকন যখন বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে এবং যখন হরে কৃষ্ণ কিংবা জয় কৃষ্ণ বলে স্লোগান দেওয়া আছে, সেটা নিয়েই যত আপত্তি তৈরি হয়েছে। এর বাইরে আমি দেখি না যে ইসকন কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত। কি দর্শক, আরো বোঝার দরকার আছে ইসকন কি, এটা সম্পর্কে আরো জানতে চান? ডক্টর বিজ্ঞানী শাহেদ আলম সাহেব যা বলেছে, আমার মনে হয় এর চাইতে বেশি আর কিছু জানার প্রয়োজন নেই। অনেক কিছু জেনে ফেললাম আমরা। এবার চলুন এই সব বিশেষে বিশেষ অজ্ঞ, বহুমূত্র প্রতিভার অধিকারী শাহেদ আলম ইসলাম ধর্ম নিয়ে তার জ্ঞান কেমন। তিনি বলছেন যে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীতে এসেছে 3টি ধর্মের পরে। আমি এই কথাটা দিয়ে কোনো বিতর্ক তৈরি করতে চাই না। তিনি যা বলেছেন, চলুন সেই কথাটি শুনে আসা যাক। সনাতন হিন্দু, ইহুদি এবং হচ্ছে এটাকে কি বলে বৌদ্ধ ধর্ম। মুসলিম ধর্ম তো সবার আগে এসেছে, আপনারা নিশ্চয়ই কেউ বলবেন যে আপনি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কিনা, কিন্তু ইতিহাস যেটা বলে যে মুসলিম ধর্মের এসেছে কয়েকটি ধর্মের ধাপ পার হয়ে, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরপরে মুসলিম ধর্ম। আমি ওই বিতর্কে পরে যাব। দর্শক নিশ্চয়ই আরো একটা নতুন জিনিস শিখলেন আজকে। ইসলাম ধর্ম এসেছে হচ্ছে 3টা ধর্মের পরে। তিনি ইতিহাস থেকে পড়েছেন। শাহেদ আলম, এই ইতিহাস বইটার নাম কি, কোত্থেকে পড়েছেন আপনি? মূর্খতার একটা লেভেল থাকা দরকার। বাংলাদেশে যদি কোনো সন্তানের, আপনি কোন পরিবার থেকে এসেছেন আমি জানি না, যদি কোনো সন্তান যদি খুশি কবির, শাহরিয়ার কবিরদের মতো বাবা মায়ের ঘর থেকে যদি না জন্ম নিয়ে থাকে, মিনিমাম ধর্মকে পালন করে, লালন করে, এরকম একটা পরিবার থেকেও যদি কেউ জন্ম নিয়ে আসে, তার অন্তত এইটুক জানা আছে যে মুসলমান ধর্মের উৎপত্তি কোত্থেকে, আমাদের মুসলমানদের সর্বপ্রথম পৃথিবীতে কারা আসে আমরা জানি। কিন্তু তো হযরত আদম আলাইহিস সালামের নাম জানার জন্য আপনার মতো এত ইতিহাস বই পড়ার দরকার নেই আমাদের। পাকনামো করবেন, অন্য বিষয় নিয়ে করবেন, ঠিক আছে? ইসলাম ধর্ম সম্পর্কে কথা বলতে গেলে আমি সবসময় ভয় পাই এবং আমি সাথে সাথেই বলি যে দেখুন, আমার ইসলাম সম্পর্কে আমার এমন জ্ঞান থাকা দরকার। এগুলো খুব সেন্সিটিভ একটা জায়গা। একটা ভুল ইনফরমেশন দেয়া বাংলাদেশে, যদি কোনো সন্তানের, আপনি কোন পরিবার থেকে, সেখানে আপনি বলছেন যে আপনারা তো বলবেন যে ইসলাম ধর্ম প্রথমে এসেছে। হোয়াট ডু ইউ মিন শাহেদ আলম? আপনি কি বলেন? আমরা কি বলি সেটা না, আপনি কি বলেন? পৃথিবীতে 3টা ধর্মের পরে ইসলাম এসেছে? ডু বিলিভ ইট? আপনার কাছ থেকে আমাদেরকে এখন ইসলাম ধর্ম শিখতে হবে, তাই না? ইসলাম কোত্থেকে আসে সেটা আপনার কাছ থেকে শিখতে হবে, যা শিখাবেন সেটাই শিখতে হবে। দর্শক, এই হচ্ছে আমাদের লেবাসধারী ডানপন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তা একজন মানুষ শাহেদ আলম। তার কাছে চলুন আমরা আরেকটা বিষয় জেনে আসি। সেটা হচ্ছে তিনি বাংলাদেশের যে মুসলমানরা আছেন বা পৃথিবীর মুসলমানরা নাকি কোনো জায়গায় গেলে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মসজিদ তৈরি করেন। কিছু একটা করে খেতে হবে। চলুন তার নিজের মুখে শোনা যাক, আমি কোনো কিছু বানাই বলছি না। আমাদের তো নিয়ম আছেই, ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি, যেই শহরে যাই না কেন, হিন্দু যারা আসেন যে শহরে যান না কেন, তারা একটা মন্দির খুলে বসেন, একটা উপাসনালয় খুঁজে বসেন, কাউকে না কাউকে তো কিছু করে খেতে হবে, তাই তো? দর্শক, ছোট করে আরেকটা বিষয় জেনে আসি তার কাছ থেকে। সেটা হচ্ছে যে ইসকন হচ্ছে তাবলিগ জামাতের নাম আপনারা শুনেছেন, এই তাবলিগ জামাতের মতো। তো তিনি যেটা বলেছেন সেটা বলবার আগে আমি কিছু কথা বলতে চাই। তিনি বলেছেন যে তাবলিগ জামাত যেরকম মানুষকে দাওয়াত দিয়ে বেড়ায়, তেমনি ইসকনেরও কাজ হচ্ছে দাওয়াত দিয়ে বেড়ানো। এটা যদি আমরা
মেনে না নিই তাহলে সারা পৃথিবী আমাদের উপরে ক্ষেপে আমাদেরকে বলবে আমরা প্রগতিশীল না, আমাদেরকে বলবে আমরা জঙ্গি, এইসব কথা বলে তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। শাহেদ আলম, আপনি মানুষকে এইসব ভুলভাল বুঝাইতে চান না, আপনি বুঝেন, আপনি আমার কাছ থেকে বুঝেন পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা কিনা ফ্লেক্সিবিলিটি এত বেশি, সেটার সাথে কারো ধারে কাছেও যাওয়ার ক্ষমতা নাই। ইহুদি ধর্মে আপনি যাইতে পারবেন না, চাইলেও যাইতে পারবেন না। তো হিন্দু ধর্মে একটা সময় ছিল, বাট এখন পারে। তো এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো হচ্ছে যারা জুইশ হয়ে আসছে তারাই হচ্ছে তাহলে খালি এই ধর্মে থাকতে পারবে। তারা যদি মনে করে যে তাদেরটাই মানে ভালো ধর্ম, তারাই হচ্ছে গিয়ে সঠিক পথে আছে, তাহলে তো পৃথিবীর এই যে আমরা মানুষ, আমরা কি মানুষ না? অন্য ধর্মে যারা আছে, মুসলমান, খ্রিস্টান, তারা কেন যাইতে পারবে না? এটা নিয়ে বিতর্ক হইতে পারে। কিন্তু মুসলমান ধর্মে আপনি চাইলেই আসতে পারবেন, কারণ মুসলমান ধর্ম হচ্ছে সার্বজনীন, এবং এটা আমরা সবাই বিশ্বাস করি মুসলমান হিসেবে, যে কেউ যদি ভুল পথে গিয়ে থাকে তার সুযোগ আছে ফিরে আসবার। তো সেই জায়গা থেকে আপনি বলছেন যে এটা তাবলিগ জামাতের মতো, তাবলিগরা হচ্ছে কি যেভাবে ধর্ম প্রচার করে, তারা ধর্ম প্রচার করছে সেভাবে, সেটাতেই আমরা রিয়েকশন দেখাচ্ছি। ইসকন কি করে? ইসকন কোন ধর্মের ফলোয়ার? তারা হিন্দু ধর্মের, যদিও বেসিক কিছু জায়গায় তাদের হিন্দুদের সাথে পার্থক্য আছে। আপনি বলছেন যে তাবলিগের মতো, যদি তাই হয় বাংলাদেশে হিন্দু কি আজকে থেকে পাশ করে? বাংলাদেশের হিন্দুরা কি বাংলাদেশে ধর্ম পালন করে না? হিন্দুদের নিয়ে কোনোদিনও কি এই কথা উঠেছে? কখনো আমরা বলেছি যে হিন্দু ধর্ম এটা নিষেধ করতে হবে বাংলাদেশে? কখনো উঠেছে? কখনোই না। ইসকন নিয়ে কেন উঠছে? কারণ ইসকন এই পর্যন্ত মসজিদের ইমাম খুন করেছে, তাদের যত কার্যক্রম সব হচ্ছে প্রশাসনের লোকজনকে নিয়ে। এই যে যিনি কিনা এখন আবরার হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন, কৃষ্ণপদ রায়, তিনি নিজেও, আমি জানি না তিনি এটা ফলোয়ার কিনা, বা তিনাকেও নিয়ে আপনার দেওয়া হয়েছে, ক্রেস্ট দেওয়া হয়েছে, তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তারপরে তাকে নানান মানে পুলিশদের সাথে, প্রশাসনের সাথে মানে ইসকনের এত মিলে যাওয়া, এটার কারণ কি বলতে পারেন? আপনি জানেন বাংলাদেশের সম্পর্কে এখন ইসকনের অবস্থান কোথায়? জানেন কিছু? বাংলাদেশে কত হাজার জায়গায় ইসকনের এখন যে ওদের যে মন্দির, ইসকন মন্দির, সেটা প্রতিষ্ঠা করেছে, সেটা আপনি জানেন? আমার যে প্রোগ্রামটি আমি প্রচার করেছিলাম সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি ছেলের পরিচয় সহ তার ফোন রেকর্ড দেওয়া হয়েছিল। সেই ছেলেকে ইসকনের ছেলেপেলেরা ধরে তারপরে মারধর করেছে। সেটার প্রতিবাদ করতে গিয়েছিল, সেই প্রতিবাদ করতে যাওয়ার পরেও একটা ছেলে তাকে যখন তারা হুমকি টুমকি দেয়, তখন সে যায় থানায়। থানাতে যাওয়ার পরে সেই ছেলের কাছে স্বীকার করেছে পুলিশের একজন অফিসার যে আমাদেরকে ভারতীয় হাইকমিশন থেকে ফোন দিয়েছে যে তাকে যাতে কিছু না করা হয়, আপনাকে আমরা জেলে পাঠিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে জামিন নিয়ে চলে আসবেন, খুব বড় মামলা দিচ্ছি না। চিন্তা করেন, একজন মুসলমান, সে জীবনের নিরাপত্তা নিয়ে গিয়েছিল, তাকে থানা থেকে বের করে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে মামলা করতে গিয়েছে তাকে সেভ করবার জন্য। দিস ইজ দ্য বাংলাদেশ হোয়ার দ্য বাংলাদেশি পিপল লিভিং নাও, শাহেদ আলম। সো আপনি জানেন না যে এই ইসকনের চক্রান্তের জাল কতটুকু পর্যন্ত পৌঁছেছে, ঠিক আছে? আপনি সেই ইসকনের পক্ষে কথা বলছেন হঠাৎ করে। চলুন উনি যে কথাটা বলেছে সেটা একটু শুনে আসা যাক। ইসলামে আমাদের যেমন একদল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায়, এই দলটির নাম হচ্ছে তাবলিগ জামায়াত। ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড় জোর। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে তার ইসকন, ইসলাম ধর্ম, মুসলমান, এইসব নিয়ে তার বিস্তর জ্ঞানের একটা লেভেল। এখন আমরা চলুন শাহেদ আলমের কাছে জেনে আসি যে তিনি আমার সম্পর্কে কি কথাগুলো বলেছেন, সেখান থেকে শুরু করা যাক। আমাদের মগজ ধুলাই হয়েছে কিনা, কেউ এই মগজ ধুলাইয়ের পিছনে কোনো গোষ্ঠী বা স্বার্থ, তার স্বার্থ সিদ্ধির জন্য কাজ করছে কিনা এটি আপনাদের বোঝা দরকার। আমি এই জন্য কথাগুলো বলছি। এই কমেন্টসের একটা জায়গা থেকেই আমি জানতে পারলাম যে ইলিয়াস হোসেন নামক একজন মানুষ, যিনি সাংবাদিকতার লোক, আমাদেরই ছোট ভাই, আমার সাথে এই বছরে তার সমস্ত জীবনে একবার দেখা হয়েছে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে। তার নাকি একটা ভিডিও এবং তার নাকি এই দর্শন প্রচারণার কারণে এই মানুষের এই সন্দেহ দানা বেঁধেছে যে ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন এবং এটি বাংলাদেশকে গ্রাস করে নিচ্ছে শেখ হাসিনা এবং অন্যান্যদের সহযোগিতায়, নরেন্দ্র মোদীর সহযোগিতায়, এবং একটা দীর্ঘমেয়াদী চক্রান্ত, বাংলাদেশের যত হত্যাকাণ্ড, গুম সবকিছু হয়েছে ইসকনকে কেন্দ্র করে। কোনো একটা উদ্দেশ্য নিয়ে ফিতনা তৈরি করার জন্য আমার উদ্দেশ্য, আমার এটার পেছনের ষড়যন্ত্র কি সেটাও খুঁজে বের করার দাবি শাহেদ আলমের। শাহেদ আলম, আমার অবশ্যই একটা উদ্দেশ্য আছে। ইসকন তথা ভারতের যে আগ্রাসন বাংলাদেশে এখন চলছে সেটার বিরুদ্ধে কাজ করার একটা উদ্দেশ্য আমার অবশ্যই আছে, সেটা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করা। পরাধীন বাংলাদেশকে স্বাধীন করবার যে যুদ্ধ, সে যুদ্ধে আমি নেমেছি। কিন্তু আপনার উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাই। আপনি যে ভিডিও পোস্ট করেছেন সেখানে সাধারণ মানুষ আপনার কাছে জানতে চেয়েছে যে ম্যানহাটন হচ্ছে পৃথিবীর যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের থাকার জায়গা। বাঙালি আমি আর পরিচিত কেউই নাই যে কিনা ম্যানহাটনে আপনার বাসা টাসা, তারপরে এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকে। কিন্তু আপনি হঠাৎ করে ম্যানহাটনের মতো জায়গায় অফিস নিয়ে নিলেন, পেছনে
কি কোনো ব্যাপার স্যাপার আছে নাকি শাহেদ আলম? আপনি আমার উদ্দেশ্য নিয়ে এত উদ্গ্রীব হয়ে গেলেন, বাংলাদেশ যদি স্বাধীন হয় আপনার সমস্যা আছে? আপনি আমার বিষয় নিয়ে কেন এত হঠাৎ করে আপনার জ্বলে উঠলো? এটা জানতে চাই, জাতি আপনার কাছে জানতে চায়। এবং সাধারণ মানুষ আপনাকে নিয়ে যা বলেছে তার জবাব কিন্তু আপনি দিয়েছেন, আপনি নিজেও আপনার এখানে কথা বলেছেন। উনি কি বলেছে সেটা ওনার মুখ থেকে শোনা যাক, চলুন। ঝড়ের মতো যেসব কমেন্টস আসছে এবং আমার এটা ফেক আইডি, আমি এটা ম্যানেজড হয়ে গেছি, আমি দখল হয়ে গেছি, আমি ছিলাম না, এমন করছেন যারা, তাদের ভাবনার জগৎটা দেখে আমি একটু বিস্মিত হয়েছি যে না, এত সহজেই একজন মানুষকে তার বিরুদ্ধে সন্দেহ করা যায়। দর্শক, এছাড়া আরেকটা বিষয় আছে, সবশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে শাহেদ আলম সাহেব, আপনারা জানেন তিনি একজন ডানপন্থী মানুষ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী যে ভাবধারা সেখানকার একজন বিশ্বাসী মানুষ, যে কারণে তিনি বিএনপিকে নানাভাবে সবসময় প্রমোট করেছেন নির্বাচনের আগে। নির্বাচনের পরে হঠাৎ করে তিনি দীর্ঘ সময় ক্যামেরার সামনে নেই। এই সময় তিনি নানাভাবে ফান্ড টান গুছানো, তারপরে তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। হঠাৎ করে এসেই তিনি বিএনপির বিরাট সমালোচক হয়ে গেলেন। শেষ যে ভিডিওটা তিনি করেছেন, অর্থাৎ দীর্ঘ সময় পরে এসেই যে ভিডিওটা তিনি করলেন, সেই ভিডিওতে তিনি বিএনপি এবং সরাসরি তারেক রহমানকে কিভাবে কথা বলেছেন সেটা একটু শুনি, তারপরে অনুষ্ঠান শেষ করব। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন, কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন? না, উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। দর্শক, চেনা যাচ্ছে এই শাহেদ আলমকে? আপনাদের নিশ্চয়ই নির্বাচনের আগের শাহেদ আলমের কথা মনে আছে, যিনি তারেক রহমান, ডক্টর কামাল, খালেদা জিয়া, বিএনপি এইসব নিয়েই থাকতেন। এই যে আজকে তার যে সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারদের সংখ্যা বেশিরভাগই হচ্ছে ডানপন্থী মানুষ, বিএনপি, জামাত বা এই ধাঁচের মানুষগুলো আপনাকে পছন্দ করে। তো আপনি তাদেরকে ডেকে আনার জন্য একটা ফাঁদ পাতলেন এবং সেই ফাঁদে যখন তারা ধরা পড়লো, এখন আপনাকে অন্য ধরনের চেহারায় অবতীর্ণ হতে দেখা যাচ্ছে। কারণ কি শাহেদ আলম? হঠাৎ করে আপনি এত বেশি ইসকন প্রেমী হয়ে গেলেন। আপনি বাংলাদেশের যে অবস্থা এখন, সেখান থেকে বাঁচতে হলে এই ইসকনের মতো ছোট ছোট যে অর্গানগুলো আছে সেগুলোকে আপনাকে ধ্বংস করতে হবে। সবার আগে ধ্বংস করতে হবে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগই হচ্ছে এই ভারতের যে আগ্রাসন। আমার বিশ্বাস শেখ হাসিনা যে চুক্তি করে এসেছে, যেসব দু চারটা ছাগলের বাচ্চারা এটার পেছনে ব্যয় করবে, কিন্তু শেখ হাসিনা নিজেও জানে যে চুক্তিটা তিনি করে এসেছেন তার বুক পেপেছে সেই চুক্তিতে সই করতে, কিন্তু তিনি করেছেন। কারণ কি? ক্ষমতায় থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই, সামনে কোনো উপায় নাই। কিন্তু আমাদের সাধারণ জনগণের যে স্রোত, সেটা যদি আওয়ামী লীগকে বোঝাতে পারে যে হ্যাঁ, আমরা ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে সক্ষম, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে ইসকনের মতো একটা অর্গান হয়ে কাজ করছে, সেটাও একটা সময় আমাদের সাথে চলে আসবে। তো সেই জায়গায় কাজ করা দরকার শাহেদ আলম। আপনি, আমি, আমাদের মতো কিছু সাংবাদিকই আজকে বাংলাদেশের এই জঘন্য জায়গায় যাওয়ার জন্য দায়ী। বাংলাদেশের সিনিয়র রিপোর্টার থেকে নিচে যারা আছেন, তারা 3 রাত 24 ঘন্টা কাজ করে তারপরে একটা টেলিভিশন, একটা পত্রিকা চালাচ্ছে, কিন্তু তাদের সংসার, তাদের জীবিকা, তাদের যে নিরাপত্তা কোনোটাই নেই। টাকার জন্য তাদেরকে ঈদের মধ্যে অফিসে মানববন্ধন করতে হয়। বেতন নাই 3 মাস 6 মাস। খুঁজে দেখেন মাছরাঙার মতো কর্পোরেট একটা টেলিভিশন, তাদের অবস্থা যে দেখেন, 10 জন ক্যামেরা পার্সন যাদের বেতন বেশি ছিল, টপ থেকে 10 জনকে বাদ দিয়ে দিয়েছে। চ্যানেলের মতো একটা টেলিভিশন, তারা গতবার তাদের এমপ্লয়ীদের ইনক্রিমেন্ট দেয় নাই, বরং তাদের বেতন কমিয়েছে তারা। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান মিডিয়ার অবস্থা। কিন্তু কয়েকজন সাংবাদিক খুব ভালো আছে, আপনাকে আমি সেই দলে দেখতে চাইনি। বাট এখন যা দেখা যাচ্ছে যে আপনি সুযোগ সন্ধানী একজন মানুষ। আপনি বলে বেড়ান যে আপনার নানান সমস্যা হয়েছে। আপনি কি সমস্যার কারণে বাংলাদেশ থেকে এসেছেন এখানে? আপনার কি সমস্যা? আপনি 5 জানুয়ারি নির্বাচন ছাড়া আপনি দেখান যে আপনি কি এমন দুঃশাসনের বিরুদ্ধে আপনি নিউজ করেছেন, দেখান। আপনি খুব চিবায় চিবায় কথা বলতে পারেন, সুন্দর করে লাইভ করতে পারেন, হ্যাঁ, এগুলো ভালো লাগে, আমিও আপনার পছন্দ করি। আপনি একজন ভালো রিপোর্টার, দক্ষ একজন রিপোর্টার। তো তার মানে এই না যে আপনি যেভাবে বলেন লক্ষ লক্ষ মানুষের চাইতে আমি ভালো থাকতে পারতাম, আমি চরমপন্থা বেছে নিতে। এই আপনার চরমপন্থা। এই মুহূর্তে এসে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা আছে, সেই রাষ্ট্রটাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, লাইফ সাপোর্টে আছে। সেই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আপনি কি দেখেন নাই? এই ইসকন বলছে যে আমরা অখণ্ড ভারত দেখতে চাই। এর চাইতে বড় ষড়যন্ত্র আপনার সামনে আসতে হবে, আসার দরকার আছে? কোন তাবলিগ বলেছে কোনোদিন যে আমরা বাংলাদেশকে পাকিস্তান দেখতে চাই? আমরা কেউ বলেছি কোনোদিন? কেউ বলি নাই। কিন্তু সরাসরি বলেছে অখণ্ড ভারত। আপনি আমার অনুষ্ঠান দেখেন, আমার পর্বের মধ্যেই দেওয়া আছে। এটা শুধু একবার দেবেন না, অসংখ্যবার এই হিন্দুরা বাংলাদেশে যারা ইসকনের সাথে মিশে গেছে, যারা চরমপন্থী যে হিন্দু সংগঠনগুলো আছে তাদের সাথে যারা কাজ করছে, আমি সব হিন্দুদের কথা বলছি না, তারা সবাই এই ঘটনার সাথে, এই চক্রান্তের সাথে জড়িত। এবং আপনি সামহাও তাদের সাথে ইনভলভ হয়ে গেছেন শাহেদ আলম। সো এই জায়গা থেকে সরে আসেন। বাংলাদেশের যে মানুষগুলো আপনাকে সাবস্ক্রাইব করেছে, এটা নিয়ে নেক্সাসের বিজনেস করার জন্য না, এটা নিয়ে কোনো একটা সংগঠনকে প্রমোট করার জন্য না। এটা নিয়ে প্রমোট করতে আসলে আপনার মাজা ভাঙিয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যেই ব্যবসা করে খাচ্ছেন, আপনার যে ইউটিউবের যে ইনকাম, সেই ইনকামের টাকা বন্ধ হয়ে যাবে শাহেদ আলম। আপনি নেক্সট যে ভিডিও আপলোড দেবেন, সেখান থেকে টের পাবেন যে আপনি কার লেজে পা দিয়েছেন।
ঠিক আছে, আমরা নিজেকে ফুলানোর জন্য কথা বলি না, আমরা যা ওন করি সেই কথাটাই আমরা বলি। আমরা যেটা ডিজার্ভ করি সেটা আপনার কাছেও আমরা একই ধরনের এই কথাবার্তা আশা করি। সো আপনি সেই জায়গায় আসবেন এবং সাধারণ মানুষের যে পালস সেটা বুঝবেন বলে আমি মনে করছি। ভালো থাকবেন। আজকের যে অনুষ্ঠানে আপনাকে নিয়ে যে কথাবার্তা হলো এটা কখনোই বলার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আপনি বাধ্য করেছেন আমাকে এই জায়গায় নিয়ে আসতে, সে কারণেই বললাম। আপনি যেভাবে কথা বলেন আমরা হয়তো অত সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু আমরা সত্য কথা বলি যে কারণে মানুষ শোনে। ঠিক আছে, সুন্দর করে গুছায় চিবায়ে চিবায়ে তারপরে মিথ্যা কথা বলবেন না। আপনি যখন মিথ্যা কথা বলবেন আপনার চোখ দেখলে মানুষ বুঝবে যে আপনি মিথ্যা বলছেন। ইসকন নিয়ে যে পর্বটা করেছেন আপনি নিজে দেখুন আয়নায় কি বলছেন আপনি কথাগুলো। ভালো থাকবেন। দর্শক, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানটিতে কিছু উগ্র কথাবার্তা বলবার জন্য। আমি আগে বলেছি যে আমি একজন খুবই প্রতিক্রিয়াশীল একজন মানুষ। সব কিছু আমি ছাড়তে পারি, সব কিছুতে আমি স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু আমার দেশ এবং আমার ধর্ম এই দুইটা জায়গায় কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। বারবারই বলছি, আওয়ামী লীগ যদি এই জায়গা থেকে সরে আসে, আমি শেখ হাসিনার যদি সুযোগ হয় পায়ে ধরে সালাম করে তারপরে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে কাজ করব। শুধু এই দুইটা জায়গায়, বাংলাদেশের চুরি বলেন, বাটপারি বলেন, এগুলো যা হচ্ছে সেম টু সেম, এই দল সব দলে সমান। আমি মেনে নিয়ে বলছি, আমি কথা বলছি না, আমি এত সুন্দর করে কথা বলছি না, আমি নিজেও, আমারও নিজের অনেক পাপ আছে, কিন্তু তার মানে এই না যে একটা দেশকে বিক্রি করে দেওয়া হবে। আমার ধর্মকে নিয়ে কেউ কটাক্ষ করবে আর সেটা আমি বসে বসে শুনবো, আঙুল চুলবো, এটা মনে করবার কোনো কারণ নাই। সেই কারণেই বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, যে মুখোমুখি অবস্থান বাংলাদেশের দুইটা দল, সেটা তো সেই জায়গায় আমি স্যাক্রিফাইস করবো না। এবং আপনার ইউটিউব চ্যানেলে যারা ফলোয়ার আছে, আমি অলরেডি আপনার এখান থেকে আনসাবস্ক্রাইব করে চলে এসেছি, তো আপনার যারা ফলোয়ার আছে তারাও সেগুলো খুব সুন্দরভাবে নেবে, এটা মনে করবার কোনো কারণ নেই। আপনারা তারা নবুয়ত নিয়ে এসেছেন এবং আপনি নবী রাসূল, আপনি যা বলবেন তাই বিশ্বাস করবে, এটা মনে করে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে ভুল করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।